এক দর্জির দোকানে একটা সুন্দরী মেয়ে জামা দিয়ে বলল, আমার মাপ নিয়ে এই ডিজাইনের একটা ড্রেস তৈরি করে দিন। দর্জি মেয়েটার মাপ নিতে শুরু করলে হঠাৎ মেয়েটি নিজেই তার ড্রেস ছিঁড়ে চিৎকার করতে লাগল। মেয়েটির চিৎকার শুনে দোকানের বাইরে লোকের ভিড় জমে গেল। মেয়েটা সেখানে উপস্থিত লোকেদের বলল, আমি এখানে ড্রেসলার করতে এসেছিলাম, কিন্তু এই দর্জি আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিল। খুব ভালো হয়েছে আপনারা এখানে এসেছেন, না হলে আজ আমার ইজ্জত নষ্ট হয়ে যেত। দর্জি মেয়েটির মুখ থেকে এ কথা শুনে হতবাক হয়ে বলল, এই মেয়েটা মিথ্যে কথা বলছে আর আমার উপরে মিথ্যা অভিযোগ লাগাচ্ছে। কিন্তু মেয়েটির চোখের জল দেখে সেখানে উপস্থিত লোকেদের কেউই দূরের কথা বিশ্বাস করল না এবং তাকে মারধর করল। এরপর তারা তাকে থানায় নিয়ে গেল। আদালতে দর্জির বিরুদ্ধে লোকেরা সাক্ষ্য দেয় যে সে মেয়েটির ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। সাক্ষীদের সাক্ষ্যের কারণে দর্জির 5 বছর কারাদণ্ড হয়ে যায়। 5 বছর পর যখন সে জেল থেকে মুক্তি পায়, তখন সেই মিথ্যাবাদী মেয়েটার থেকে প্রতিশোধ নিতে চাইত। কিন্তু বাইরে এসে সে জানতে পারল যে সেই মেয়েটা এখন পুলিশের এসপি হয়ে গেছে। দর্জি তার পুরনো পেশা ছেড়ে কাজের লোক সেজে এসপি সাহেবের বাড়িতে কাজ করতে লাগল। একদিন বাড়িতে কেউ ছিল না। তারপর গীতেশ একজন দর্জি, যে ছেলে এবং মেয়ে উভয়ের পোশাক সেলাই করত। সে এমন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করত যে মেয়েদের তার ডিজাইন খুব পছন্দ হতো। তাই তার দোকানে ছেলেদের থেকে মেয়েদের বেশি ভিড় লেগে থাকত। সেলাই তার বিশেষ দক্ষতার কারণে তার ব্যবসা অনেক বেড়ে গিয়েছিল। তাই কাজের চাপ খুব বেশি থাকায় গীতেশ তার দোকানে অনেক কর্মচারী রেখেছিল। সে তার ভাইয়ের জন্য একটা নতুন দোকান খুলে দিয়েছিল। একদিন সন্ধ্যার সময় তার কর্মচারীরা সবাই বাড়ি ফিরে গিয়েছিল। তাই গীতেশ একা দোকানে বসে পোশাক সেলাই করছিল। আধ ঘন্টা পরেই তার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। তখনই একটা মেয়ে দোকানে এসে প্রবেশ করে। মেয়েটার হাতে একটা মূল্যবান মেয়েদের পোশাক ছিল। মেয়েটি দোকানে ঢুকে গীতেশকে বলল, আমি আপনার কাজের প্রশংসা অনেক শুনেছি, তাই আমি অনেক দূর থেকে আপনার কাছে ড্রেস বানাতে এসেছি। মেয়েটি সেই কাপড়টি গীতেশকে দিল এবং তারপর ব্যাগ থেকে মোবাইল বের করে। মোবাইলে একটা ডিজাইন দেখিয়ে বলল, আমাকে এই ডিজাইনের একটা ড্রেস তৈরি করে দেবেন। গীতেশ 1 সপ্তাহ সময় চাইল, কিন্তু মেয়েটি বলল, আমার দিদির বিয়ে, তাই আমার এই দৃশ্য 3 দিনের মধ্যে চাই। গীতেশ বলল, ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে তৈরি করে দেব। এরপর মেয়েটি গীতেশকে বলল, আপনি আমার মাপ নিয়ে নিন। গীতেশ জবাব দিল, আমি মহিলাদের মাপ নেই না। আপনি কাগজে আপনার মাপ লিখে দিন, আমি সেই অনুযায়ী আপনার ড্রেস তৈরি করে দেব। কিন্তু মেয়েটি বারবার জোর করতে লাগল যে আপনি নিজের মাপ নিন, যাতে পরে কোনো ভুল না হয় আর আমার ড্রেস খারাপ না হয়। গীতেশ তার কথায় রাজি হয়ে তার মাপ নিতে গেলে মেয়েটি হঠাৎ চিৎকার করতে লাগল। গীতেশ মেয়েটির এই অদ্ভুত আচরণে হতবাক হয়ে গেল। মেয়েটির চিৎকারে অর্ধেক বাজার জড়ো হয়ে ভিড় গীতেশের দোকানের ভিতরে ঢুকল। ভিড়ের মধ্যে থেকে একজন মেয়েটিকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? মেয়েটি উত্তর দিল, আমি এই দোকানে ড্রেস বানাতে এসেছিলাম, কিন্তু এই দর্জি ফাঁকা পেয়ে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে। মেয়েটির কথা শুনে গীতেশ বলল, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। জানি না সে কেন আমার উপরে মিথ্যা অভিযোগ করছে এবং এর পিছনে তার কী উদ্দেশ্য লুকিয়ে আছে। কিন্তু ভিড়ের মধ্য থেকে কোনো একজন বলে উঠল, এই ধরনের লোকেরা এমনিতেই সুযোগের অপেক্ষায় থাকে, তাই এই সুযোগ সে কাজে লাগাতে চাইছে। এ কথা শুনেই বাকি লোকেরা কিছু না ভেবেই গীতেশকে মারতে শুরু করল। যার হাতে যা ছিল সে তাই শরীরের উপরে ছুঁড়ে মারতে লাগল। মার খেতে খেতে গীতেশের অবস্থা যখন খারাপ হয়ে গেল, তখন ভিড়ের মধ্যে উপস্থিত এক বৃদ্ধ ব্যক্তি বললেন, আপনারা যা করছেন তা ঠিক নয়। আপনাদের আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত নয়, তার থেকে বরং একে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, যাতে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়। লোকেরা বৃদ্ধির পরামর্শ মেনে নিল এবং তারপর ধীর গীতেশকে মারতে মারতে থানায় নিয়ে গেল এবং রূপা নামের মেয়েটি ছেঁড়া কাপড়ের সাথে সাথে থানায় পৌঁছাল। হট্টগোলের মধ্যে উপস্থিত লোকেরা থানার ইন্সপেক্টরকে বলল, এই দর্জি মেয়েটা সম্মান লুট করার চেষ্টা করছিল। মেয়েটির চিৎকার শুনে আমরা সেখানে পৌঁছে তাকে ধরে আপনার কাছে নিয়ে এসেছি। ইন্সপেক্টর মেয়েটির ছেঁড়া পোশাক দেখলেন এবং তারপর তার জবানবন্দি দিলেন। মেয়েটি বলল, এই দর্জি আমার সম্মান লুট করার চেষ্টা করছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে এই লোকেরা আমার জীবন এবং সম্মান বাঁচিয়েছেন। সেখানে উপস্থিত লোকেরা ও দর্জির বিরুদ্ধে সাক্ষ্য দিল, যার কারণে তাকে জেলে পাঠানো হয়। পরে আদালত দর্জিকে 5 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানার সাজা শোনায়।
এই খবর গীতেশের কাছে পাহাড়ের মতো ভারী ছিল। কারণ সে স্বপ্নেও ভাবেনি যে তার সঙ্গে এমন কিছু হতে পারে। কিছুদিন আগেও তার ব্যবসা দ্রুত বাড়ছিল। পুরো শহরের লোকের মুখে মুখে তার দোকানের আলোচনা ছিল এবং লোকেরা তার ডিজাইন খুব পছন্দ করত। কিন্তু এখন তার অবস্থা এই হয়ে গেছে যে এখন তার দোকান সামলানোর মতো কেউ ছিল না। গীতেশের ভাই অন্য শহরে কাজ করত। এছাড়াও গীতেশ কর্মচারীরা এতটা অভিজ্ঞ ছিল না যে তারা নিজেরা কাজ সামলাতে পারত। জেলে বসে গীতেশ বারবার ভাবছিল, এই মেয়েটাকে আর আমার সঙ্গে কেন এমন করল। গীতেশ নিজের অতীতের দিকে তাকাতে লাগল যে আমার এমন কি ভুল হয়েছে আর আমি এমন কি করেছি যে রূপা নামের এই মেয়েটা আমার শত্রু হয়ে গেল। রূপাকে সে প্রথমবার দেখেছে, এর আগে তাদের কখনোই দেখা হয়নি। তবু কেন মেয়েটি তার সঙ্গে এমন করল। গীতেশের বাবা আগেই মারা গিয়েছিল। যখন ওর মা ছেলের গ্রেফতারের খবর শুনল তখন তিনি দৌড়াতে দৌড়াতে জেলে ছুটে এলেন। মায়ের মুখের অস্থিরতা দেখে গীতেশ তাকে সান্ত্বনা দেয় এবং বলে, মা, আমি একজন আইনজীবীর সাথে কথা বলেছি। সে বলেছে খুব তাড়াতাড়ি আমার জামিন হয়ে যাবে। মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, সেই মেয়েটা কেন তোর সাথে এমন করল? তার সাথে কি তোর কোনো শত্রুতা আছে? গীতেশ তার মাকে জবাব দিয়ে বলল, মা, আমি তাকে চিনি না, জানিও না সে কেন এমন করল। গীতেশের মা কিছুক্ষণ ভাবল এবং তারপরে বলল, হতে পারে অন্য কোনো দোকানদার তোর ব্যবসায়ী শানিত হয়ে এই মেয়েটাকে তোর দোকানে পাঠিয়েছে, যাতে তো দোকান বন্ধ হয়ে যায়। গীতেশ বলল, আন্দাজে এখনই এটা বলা তাড়াহুড়ো হবে। আপাতত আমি কিছুই বলতে পারছি না। তবে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে আমি সত্যিটা জানার জন্য যথাসাধ্য চেষ্টা করব। গীতেশ জেলে থাকা কয়েকদিন হয়ে গেল। সময়ের সাথে সাথে তার উদ্বেগ বেড়ে যাচ্ছিল। কেননা দোকান সামলানোর মতো কেউই ছিল না। দুর্গাপুজো এগিয়ে আসছিল আর অনেক দেশ দুর্গাপুজোর আগে কাস্টমারকে তৈরি করে দিতে হতো। কিন্তু তার অনুপস্থিতিতে সেটা সম্ভব ছিল না। আইনজীবীর কাছ থেকেও কোনো ভালো খবর পাওয়া যাচ্ছিল না। তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালত তার সাজা এবং জরিমানা দুটোই বহাল রাখে। এই পরিস্থিতিতে গীতেশ তার মা, বাড়ি এবং তার ব্যবসা নিয়ে খুব চিন্তায় ছিল। জেলে প্রতিদিন তার কাছে কয়েক যুগ বলে মনে হচ্ছিল এবং 5 বছর তার কাছে 50 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। জেলে বসে গীতেশের সাথে দীপক নামের এক ব্যক্তির সাথে দেখা হয়। গীতেশ তাকে তার পুরো গল্প শোনালে দীপক হাসতে শুরু করে। দীপককে হাসতে দেখে গীতেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার এই বিপদের গল্প শুনে হাসছ কেন? জবাবে দীপক বলে, কারণ আমার গল্প প্রায় একই রকম, তাই তো আমি হাসছি। দীপক আরও বলে, এই জেলে বন্দি 90% লোকই কোনো অন্যায় না করেও শাস্তি ভোগ করছে। এই দেশে যা টাকা এবং প্রভাব আছে সে বড় অপরাধ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর যারা এসব নিয়েই তাকে মিথ্যা সাক্ষীর সাহায্যে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। গীতেশ যোগের গল্প শুনে হতবাক হয়ে বলল, তোমার গল্প কি? আর তোমার সাথে কি হয়েছিল? দীপক বলল, আমি একজন কামার, লোহার জিনিস তৈরি এবং বিক্রি করাই আমার কাজ। একদিন আমি দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলাম। তখন রাস্তায় একটা লোককে পড়ে থাকতে দেখলাম। তাকে দেখে আমি টেনশনে পড়ে গেলাম, কেননা সে জল জল বলে চিৎকার করছিল। আমার মনে হলো সে কোনো বিপদে পড়েছে। তাই আমি জলের বোতল নিয়ে তার কাছে গেলাম। কিন্তু তার কাছে পৌঁছে দেখলাম সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। সে মুখে জল চাইছে কিন্তু তার অবস্থা এখন খারাপ যে সে জল খেতেও পারছিল না। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ তার বুকে ছুরি মেরেছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। প্রথমে ভাবলাম একে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তারপরে আবার ভাবলাম যদি এটা করি তাহলে নিজেই বিপদে পড়তে পারি। আমি এসবই ভাবছিলাম তখনই হঠাৎ একটা পুলিশের গাড়ি সেখানে এসে গেল। পুলিশ গাড়ি থেকে নেমে দেখল একজন লোক বুকে ছুরি মারে অবস্থায় মাটিতে পড়ে আছে। আর আমার হাতে লোহার কিছু জিনিসপত্র আছে। তারা আর কিছু না শুনে ধরে নিল যে আমি তার বুকে ছুরি ঢুকিয়েছি। তাই তারা সঙ্গে সঙ্গে আমাকে গ্রেফতার করে নিল। আমি বারবার সাফাই দিতে থাকলাম যে আমি একে এভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে একে সাহায্য করতে চাইছিলাম। তখনই আপনারা এসে আমাকে ধরে নিলেন। কিন্তু কেউ আমার একটা কথাও বিশ্বাস করল না। লোকটি মারা গেলে সমস্ত দোষ আমার উপরে চাপিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমি এই জেলে বহু বছর ধরে আছি। কিন্তু এখন আমি এই জেলের জীবনে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমার মনে শুধু একটাই প্রার্থনা, যেন আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়া হয়। যোগেশের সমস্ত কথা শুনে গীতেশ বলল, তুমি এ কেমন কথা বলছ?
তোমার কি ফ্যামিলির কথা একটু মনে পড়ে না? তোমার পরে তাদের কি হবে? কামার একটু হেসে বলল, আমার থাকা না থাকাতে কারো কিছু যায় আসে না। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাবা মাও মারা গেছেন এবং যে বাড়িতে আমি কষ্ট করে লেখাপড়া শিখেছি তারা এখন ভালো জায়গায় পৌঁছে আমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছে। তারা জানে আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করছি। কিন্তু তা সত্ত্বেও তারা একবার শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তারপরে তারা আর কখনো আমার খবরও নেয়নি। এরপরে দীপক গভীর শ্বাস নিয়ে বলল, ভাই, দুনিয়া এমনই। যখন বিপদ আসে তখন আপনজন ছেড়ে চলে যায়। কিন্তু যখন মানুষ ধনী ও সুখী হয়, তখন লোকেরা তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ছুটে আসে। গীতেশ কামারকে বলল, আমি তোমার কথার সঙ্গে পুরোপুরি একমত, কিন্তু তোমার শুধুই প্রার্থনা করা উচিত যেন জীবনেই খারাপ সময় কেটে যায়। এরপর গীতেশ কামারকে জিজ্ঞেস করল, তুমি যদি কিছু না মনে করো, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে যার জন্য তুমি এখনো আফসোস করো? মানে এমন কিছু যেটা না হলেই ভালো হতো? আমার কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, একটা বিষয় আছে যেটা নিয়ে আমার সারা জীবন আফসোস থাকবে। একবার আমি আমার দোকানে বসে দা, কাঁচি, চাকু, ছুরি এসব ধার দিচ্ছিলাম। সে সময় আমার বউ আমার জন্য নিয়ে আসা খাবার দিয়ে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম কাজটা শেষ করে তারপরে আরাম করে খাবার খাবো। কিন্তু তখনই একটা বিড়াল এসে আমার খাবারে মুখ দিয়ে দেয়, আর খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। সেদিন দুপুরে আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই বিড়ালটির উপর আমার ভীষণ রাগ হয়েছিল। পরের দিনও বউ আমার জন্য খাবার রেখে যাওয়ার পরে বিড়ালটি আবার আমার খাবার নষ্ট করে দিল। তাই আমি ভাবলাম এই বিড়ালটিকে ধরে দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। পরের দিন যখন বিরাট আমার দোকানে ঢুকল, তখন আমি ভেতরের দরজা বন্ধ করে দিলাম। জানলা ভালোভাবে বন্ধ করে দিলাম যাতে সে বাইরে পালিয়ে যেতে না পারে। এরপর আমি টর্চ জ্বালিয়ে ঘরে তাকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম বিড়ালটা এক কোণে চুপ করে বসে আছে। এরপর যখনই বিড়ালটাকে ধরতে গেলাম তখন সে জলে লাফ দিয়ে সোজা চুল্লিতে পুড়ে গেল। বিড়ালটাকে চুল্লিতে পড়তে দেখে আমার হুঁশ উড়ে গেল, আর আমি সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে চাইলাম, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি। এই ঘটনার জন্য আমার খুব আফসোস হচ্ছিল, কেননা আমি যদি তাকে ধরার চেষ্টা না করতাম তাহলে বেচারি বেঁচে থাকত। এই ঘটনার কয়েকদিন পরে যখন আমি আমার দোকানের ছাদে গেলাম তখন দেখলাম সেখানে 3টি মৃত বিড়াল ছানা পড়ে আছে। সেই বেচারারা তাদের মায়ের অপেক্ষায় বসেছিল, ভাবছিল তাদের মা তাদের জন্য খাবার নিয়ে আসবে। কিন্তু আফসোস, তাদের মা এই দুনিয়াতে নেই এবং মায়ের অপেক্ষায় সেই নিষ্পাপ বাচ্চাও ক্ষুধায় ছটফট করে মারা গেছে। মাঝে মাঝে আমার মনে হয় কোনো দোষ না করেও আমি যে এই মামলায় ভয়ানকভাবে ফেঁসে আছি তার কারণ হয়তো সেই বিড়ালের অভিশাপ। এরপর কামার গীতেশকে জিজ্ঞেস করল, তোমার জীবনেও কি কখনো কোনো অনুশোচনা হয়েছে? গীতেশ জবাব দিল, না, আমার কোনো কিছুর জন্যই অনুশোচনা নেই। শুধু কিছু মানুষ আমার জীবন থেকে চলে গেছে যাদের অভাব আমি আজও অনুভব করি। দিনরাত কেটে গেল এবং কখন যে 5 বছর কেটে গেল তা টেরই পাওয়া গেল না। আজ গীতেশের জেলে শেষ দিন ছিল। সে আমাকে জড়িয়ে ধরল। আমার চোখে জল ছিল, কারণ এই 5 বছরে গীতেশ তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছিল, যে তার সুখ দুঃখের কথা তার সঙ্গে ভাগ করে নিত। গীতেশ এখন জেল থেকে মুক্ত, কিন্তু তার মানে রূপার প্রতি প্রতিশোধের আগুন জ্বলছিল। সে রূপাকে কখনো ভুলতে পারবে না, যার কারণে তার পুরো ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল। গীতেশের সমস্ত কর্মচারীরা তাকে ছেড়ে অন্য দোকানে কাজ করতে চলে গিয়েছিল। নতুন করে সব কিছু শুরু করা সহজ ছিল না, কারণ এই 5 বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। সেই এলাকার নতুন নতুন দোকান খুলে গিয়েছিল, কিছু বুটিকও তৈরি হয়েছিল যেখানে তৈরি পোশাক পাওয়া যেত। গীতেশের মা এখন বুঝতে পেরেছিলেন যে গীতেশ রূপার খোঁজে আছে এবং দিনরাত অস্থির থাকে। যখন তার মা তার ছেলের উদ্দেশ্য বুঝতে পারলেন, তখন তাকে বোঝালেন, বাবা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। জানি না এটা কোনো শত্রুর ষড়যন্ত্র ছিল নাকি অন্য কিছু। তুই সেই মেয়েটিকে ভুলে যা। কিন্তু গীতেশ প্রতিবার একই কথা বলত, আমি সেই মেয়েটিকে কিভাবে ভুলতে পারি যে আমার জীবন নষ্ট করে দিয়েছে, পুরো এলাকায় আমার দুর্নাম করে দিয়েছে। আমি জীবনে অন্তত একবার তার মুখোমুখি হয়ে তাকে জিজ্ঞেস করব সে কেন আমার সঙ্গে এমন করল। গীতেশ কয়েক মাস ধরে রূপাকে খোঁজার অনেক চেষ্টা করল, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। গীতেশের কিছু পুরনো বন্ধু ছিল, সে তার বন্ধুদের দায়িত্ব দিল সেই মেয়ের খোঁজ করার যার নাম রূপা।
প্রায় 1 মাস পর তার এক বন্ধু তাকে সুখবর দিল যে রূপার খোঁজ পাওয়া গেছে এবং তার বাড়ির ঠিকানাও পাওয়া গেছে। কিন্তু তারপর সেই বন্ধুটি গীতেশকে পরামর্শ দিল, দেখ, আমি তোকে এটাই বলব যে তুই এই মেয়ের থেকে দূরে থাক। এতে তোর মঙ্গল হবে। গীতেশ বন্ধুর কথা শুনে চমকে উঠে বলল, আমি তার থেকে দূরে থাকব কেন? গীতেশের বন্ধু বলল, কারণ সে চাকরির পরীক্ষায় পাশ করে এখন এসপি হয়ে গেছে। গীতেশ হতবাক হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে সেই মেয়েটা অফিসার হতে পারে। কেননা সে তো চিটার, বাটপার এবং মিথ্যাবাদী ছিল, যার কারণে আমার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এরপর সেদিন মনে মনে ভাবল, না, আমাকে নিজে খতিয়ে দেখতে হবে সে সত্যি অফিসার কিনা। পরের দিন সকালে গীতেশ বাড়ি থেকে বেরিয়ে এসপি সাহেবের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ পর সে দেখল একটা বড় গাড়ির ভেতরে রূপা বসে, সঙ্গে কয়েকজন কনস্টেবল ছিল। রূপাকে দেখে 5 বছর আগে সেই দৃশ্য আবার চোখের সামনে ভেসে উঠল। সেই দিন যখন রূপা তার দোকানে এসেছিল এবং নিজের কাপড় ছিঁড়ে ফেলেছিল। আর আজকে নিরাপত্তা এত ছিল যে সে রূপার সঙ্গে কথা পর্যন্ত বলতে পারত না, যদিও তার মন তার সঙ্গে কথা বলতে চাইছিল। অবশেষে গীতেশ একটা উপায় বের করে ছদ্মবেশে ভিখারি রূপে এসপির বাড়ির সামনে বসে পড়ল। তার আশা ছিল কখনো না কখনো রূপা তাকে দেখে দয়া করবে এবং ভিক্ষা হিসাবে কিছু টাকা দেবে। আর এটাই হবে সেই সুযোগ যখন গীতেশ তার সঙ্গে কথা বলতে পারবে আর তাকে জিজ্ঞেস করতে পারবে যে সে কেন তার সাথে এমন করল। কিন্তু আফসোস, গীতেশ তার উদ্দেশ্য সফল হল না। কেননা রূপা একবারের জন্য তার দিকে ফিরে তাকায়নি। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, 1 মাস চেষ্টা করেও গীতেশ সব চেষ্টা ব্যর্থ হল। কিন্তু একদিন তার আশা পূরণ হল। সে খবর পেল এসপি অফিসের ঝাড়ুদার দরকার। গীতেশ দেরি না করে সেই চাকরির জন্য চেষ্টা করতে লাগল এবং সেই চাকরিটা পেয়েও গেল। সে এখন শুধু সুযোগের অপেক্ষায় ছিল যে কখন কিভাবে তার মুখোমুখি হওয়া যায়। একদিন গীতেশ রূপার অফিসের ঝাড়ুদার ছিল এবং শেষময় রূপা তার অফিসে একাই ছিল। গীতেশ সুযোগের সদ্ব্যবহার করে রূপার অফিসে ঢুকে পড়ল এবং তাড়াতাড়ি করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। রূপা তার দিকে চোখ তুলে তাকালে সে রূপাকে বলল, তুমি কি আমাকে চিনতে পারছ? যদি ভুলে গিয়ে থাকো তাই আমি নিজেই বলে দিচ্ছি, আমি সেই ব্যক্তি যার দোকানে 5 বছর আগে তুমি গিয়েছিলে। তুমি আমার সাথে কেন এমন করলে? তোমার সাথে আমার কি শত্রুতা ছিল? রূপা কিছুক্ষণ চুপ থেকে তারপর গীতেশের দিকে তাকিয়ে বলল, আমি আমার দিদির প্রতিশোধ নিয়েছি। এ কথা শুনে গীতেশ হতবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনো দিদি, কোনো প্রতিশোধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার দিদির সাথে কি করেছি? রূপা বলল, আমার দিদির নাম দীপা। দীপার নাম শুনেই গীতেশ শরীর কেঁপে উঠল। কিছুক্ষণ পর্যন্ত সে বুঝতে পারছিল না সে কি করবে আর কি বলবে। দীপা তার দিকে তাকিয়ে বলল, তুমি আমার দিদির সাথে যা করেছ তা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। কপাল ভালো যে তুমি বেঁচে গেছ, না হলে তো তোমাকে শেষ করে দেওয়ার পুরো ইচ্ছে ছিল আমার। তোমার কারণে আমার দিদি দীপা মরতে মরতে বেঁচে গেছে। যেদিন থেকে তুমি আমার দিদিকে বিয়ে করবে না বলেছিলে, সেদিন থেকেই সে বাঁচার সব ইচ্ছা হারিয়ে ফেলে আর আত্মহত্যা করার চেষ্টা করে। গীতেশ বলল, আমি তো বিয়ে করতে চাইতাম, কিন্তু দীপা আমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। আমাদের দুজনের দেখা একটা পার্কে হয়েছিল এবং আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর যখন আমি দীপার বাড়িতে আমার মাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছিলাম, তখন আমার মা কাঁদতে কাঁদতে ফিরে এসে বলেছিল, তারা শুধু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, বরং আমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর গীতেশ দীপাকে ফোন করে, কিন্তু তার নম্বর বন্ধ বলছিল। গীতেশ এরপর যতবার ফোন করেছে ততবারই রূপার নম্বর বন্ধ পেয়েছে। এই ঘটনার পর গীতেশ দীপাকে ভুলে গিয়েছিল। কিন্তু আজ 6 বছর পরে দীপার মুখ থেকে এই সত্যিটা জানতে পারল যে আসলে গীতেশ মা এই প্রস্তাবে না করেছিলেন। তিনি রূপার পরিবারের সদস্যদের বলেছিলেন, আমরা গীতেশের বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছি। আমার ছেলের বড় দোকান আছে, আর তোমরা তো ভাড়া বাড়িতে থাকো। তোমরা তোমাদের মেয়েকে ঠিকমতো যৌতুক দিতে পারবে না, তাই আমি এমন মেয়েকে আমার বাড়ির বউ করতে পারব না। এরপরে রূপার বলতে লাগল যে সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি কঠোর পরিশ্রম করে এই সমাজে নিজের একটা পরিচয় তৈরি করব। কারণ এই দুনিয়ায় গরিবের কোনো সম্মান নেই, সবাই টাকাকে সম্মান করে। রূপার মুখ থেকে এ কথা শুনে গীতেশ ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করল, মা, তুমি আমার সাথে কেন এমনটা করলে? তোমার কাছে কি ছেলের সুখের চেয়ে টাকায় দামি? সমস্ত কথা শুনে গীতেশের মা লজ্জিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমাকে ক্ষমা করে দে। আমার খুব বড় ভুল হয়ে গেছে।
আমি আমার বান্ধবীর মেয়েকে এই বাড়ির বউ করতে চেয়েছিলাম, কিন্তু তুই রূপাকে ভালোবাসতে শুরু করেছি। এই কারণেই আমি সব করে ফেলেছি। কিন্তু এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আর আমি নিজে গিয়ে রূপার কাছে ক্ষমা চাইব। গীতেশ তার মাকে নিয়ে রূপার বাড়িতে গেল। গীতেশের মা তার কাছে ক্ষমা চাইলেন। এভাবে রূপা আবার গীতেশের জীবনে ফিরে এলো। দুজনেই একে অপরের কাছে তাদের মনের সমস্ত অভিযোগ জানাল। আর তারপরে তারা একে অপরকে বুকে জড়িয়ে নিল। আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন কারো ভালোবাসায় ধন সম্পদ বা দারিদ্র্য বাধা না হয়ে দাঁড়ায়। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।